আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে পেনশন এই টিকা আকারে এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 3বার এসেছে। বিভিন্ন ধরনের পেনশন আছে, কিন্তু এই পেনশন সম্পর্কে 3টা প্রশ্ন দেখলাম বিগত বছরগুলিতে প্রশ্ন এসেছে। একটা হচ্ছে পেনশন, এইটা আরও 2টা আছে, ক্ষতিপূরণ পেনশন এবং পারিবারিক পেনশন। তো 3টাই আমি আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে এই বিএসআর পার্ট 1-এর আলোকে বিধিতে কি বলা আছে সেটা দেখব। বিএসআর পার্ট 1 এই পেনশন সম্পর্কে বলা হয়েছে। বিএসআর বলতে বাংলাদেশ সার্ভিস রুল বোঝায়, তাই না? সেখানে পার্ট 1-এ বলা হয়েছে, কি বলা হয়েছে এখানে প্রথমে পেনশনের সংজ্ঞা দিয়েছেন, পেনশন বিষয়টা কি এবং কারা পাবে। একটি নির্দিষ্ট সময়কাল চাকরিতে অধিষ্ঠিত থাকার পর বিধি মোতাবেক অবসর গ্রহণ করলে অথবা চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে, বিশেষ করে অতীতকৃত চাকরির জন্য চাকরিজীবী কিংবা তার মৃত্যুতে তার পরিবারকে যে বেতনভিত্তিক মাসিক ভাতা দেওয়া হয় সেটাই পেনশন। এখানে বেশ কয়েকটি কথা বলেছে যে একটি নির্দিষ্ট সময়কাল চাকরিতে অধিষ্ঠিত থাকার পর বিধি মোতাবেক চাকরি থেকে অবসর গ্রহণ করলে অথবা চাকরিরত অবস্থায় তিনি এই বিশেষ করে অবসরে গেলে, চাকরিরত অবস্থায় ঐচ্ছিক অবসরে তো যাওয়া যায়, তাই না, নির্দিষ্ট সময় পর, কিন্তু অথবা অবসর গ্রহণ করার পরে মৃত্যুবরণ করলে অতীতে যে চাকরি করেছে তার আলোকে চাকরিজীবী কিংবা চাকরিজীবীর মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে এই বেতনভিত্তিক মাসিক ভাতা পায় সেটাই পেনশন, এই কথা বলেছে। পেনশন প্রাপ্তির যোগ্যতা কি সেটা দেখব। বিধিতে বলা আছে ভালো আচরণ, অর্থাৎ আচরণ, তার সার্ভিস বুকের রেকর্ড ভালো হতে হবে। বিভাগীয় মামলায় যদি প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট কর্মচারীর কর্মকালীন কোনো প্রতারণা বা অবহেলার কারণে সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়েছে, তাহলে উক্ত ক্ষতির অর্থ পেনশন হতে আদায়ের আদেশের ক্ষমতা রাষ্ট্রপতি সংরক্ষণ করেন। এখানে কিন্তু পেনশনের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, ভালো করে লক্ষ্য করি। আচরণ ভালো তো প্রায় আমাদের সবার থাকে, সার্ভিস বুকে আশা করি সবার ভালো আচরণ আছে, কিন্তু এখানে পাশাপাশি বিভাগীয় মামলায় যদি এটা প্রমাণ হয় যে তিনি তার দ্বারা সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়েছে, তাহলে সেই অর্থ বিশেষ করে রাষ্ট্রপতি ক্ষমতা বলে ওই অর্থ ফেরত দান করতে হবে, এই কথা বলেছে। আরও বলা হয়েছে বিধিতে অসদাচরণ, অদক্ষতা বা দেউলিয়ার হওয়ার কারণে চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে পেনশন পাবেন না। এই যে চাকরি হতে বরখাস্ত হলে কিন্তু তিনি পেনশন পাবেন না, বরখাস্ত বা অপসারিত হলে তিনি পেনশন পাবেন না। এবং এবার আমরা দেখব পেনশনযোগ্য চাকরির শর্তাবলী বা পেনশনযোগ্য হতে হলে শর্ত কি কি থাকতে হবে। প্রথম যে শর্ত সেটি হচ্ছে 18 বছর বয়স পূর্তির পরের চাকরি পেনশনযোগ্য চাকরি হিসেবে বিবেচিত হবে। এখানে বলতে চাচ্ছে কেউ কোনো কারণে যদি 18 বছরের আগেই চাকরি পায়, তাহলে 18 বছরের আগের ওই সময়কালটা পেনশন হিসেবে গণ্য হবে না, পেনশন হিসেবে গণ্য হবে 18 বছর পূর্তির পরের সময়টুকু, 18 বছর একদিন থেকে বাকি সময়টা যতদিন চাকরি করবে পেনশনযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও 3টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পেনশনযোগ্য বলে বিবেচিত হবেন না। সেই 3টা শর্ত কি এবার দেখব। এই চাকরি সরকারের অধীনে চাকরি হতে হবে, মানে কি খাস সরকারি চাকরি হতে হবে, তাই না? এই নিয়োগ স্থায়ী হতে হবে, অর্থাৎ অবশ্যই স্থায়ী হতে হবে চাকরিতে, এবং এই চাকরির জন্য সরকারি খাত থেকে বেতনাদি প্রদেয় হতে হবে। এই যে এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছে। সরকারি চাকরি অনেকেই বলে, কিন্তু সরকারি চাকরি হচ্ছে খোদ যে সরকারি চাকরি সেটি হচ্ছে আমাদের এজি থেকে যাদের বেতন হয়, তাই না? এজি থেকে যাদের বেতন হয়, বিশেষ করে এইগুলো সাধারণত আমরা সরকারি চাকরি হিসেবে আমাদের মনে হয়, তাই না? তো যাই হোক, এই 3টা শর্ত, একটি হচ্ছে সরকারের অধীনে চাকরি হতে হবে, স্থায়ী হতে হবে এবং
সরকারি খাত থেকে বেতন পেতে হবে, তাহলেই সরকারি চাকরি হিসেবে গণ্য হবে এবং এই পেনশনযোগ্য বলে বিবেচিত হবে। আচ্ছা, এছাড়াও আরও বলেছে সাময়িক বরখাস্তকাল পেনশনযোগ্য চাকরি হিসেবে বিবেচিত হবে। কেউ যদি সাময়িক বরখাস্ত থাকে, সাময়িক বরখাস্ত কোনো বরখাস্ত না, তো সাময়িক বরখাস্ত উঠে গেলে তিনি যখন বিশেষ করে চাকরি ফিরে পাবেন বা চাকরিতে নিয়মিতভাবে তিনি কার্যক্রম পরিচালনা করবেন, তারপরে পেনশনে যখন যাবেন তখন তিনি পেনশন পাবেন এবং ওই বরখাস্তকালীন সময়টুকু পেনশনযোগ্য হিসেবে গণ্য হবে। এখানে আরও কিছু বলা হয়েছে, সেটি হচ্ছে অসদাচরণ, অদক্ষতা বা দেউলিয়া হওয়ার কারণে চাকরি হতে বরখাস্ত হলে বা অপসারিত হলে পেনশন পাবেন না। এই যে এখানে যে কথাটা বলেছে, ওই কিছুক্ষণ আগে যেটা বললাম, চাকরি হতে বরখাস্ত হলে বা অপসারিত হলে পেনশন পাবেন না। এই হচ্ছে পেনশন সম্পর্কে আলোচনা। এখানে তিনটা বিষয় খেয়াল রাখবো: পেনশন কি, পেনশন পাওয়ার যোগ্যতা এবং পেনশন পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী, তিনটা বিষয়। এবার আসি ক্ষতিপূরণ পেনশন। ক্ষতিপূরণ পেনশন, এই প্রশ্নটি 4 বার এসেছে বিভিন্ন পরীক্ষায়, বিগত পরীক্ষাগুলিতে। শিক্ষা এসেছে 2 বার, প্রশাসনে 1 বার, স্বাস্থ্যে 1 বার, 4 বার এসেছে প্রশ্নটি। ক্ষতিপূরণ পেনশন, ক্ষতিপূরণ পেনশন কি এবং কোন বিধিতে বলা আছে, এর বিধিবিধান কি, সেই সম্পর্কে এই বিএসআর পার্ট 1-এর আলোকে আলোচনা করব। কি বলেছে লক্ষ্য করি। বিএসআর বাংলাদেশ সার্ভিস রুলের পার্ট 1-এ এই ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে বলা হয়েছে, যদিও এখানে 308 থেকে 320 বিধিতে বলা হয়েছে। এই সম্পর্কে কি বলা হয়েছে, বেশ লম্বা আলোচনা, তাই না? এখানে লক্ষ্য করি, কোনো স্থায়ী পদ বিলুপ্তির কারণে কোনো কর্মচারী ছাঁটাই হলে, মানে ক্ষতিপূরণ পেনশন তো কর্তৃপক্ষ এই কর্মচারী যিনি ক্ষতিপূরণের জন্য যিনি ভিকটিম হচ্ছেন তাকে প্রদান করবেন, তাই না? তো কখন প্রদান করবেন সে সম্পর্কে বিধিতে কি বলা আছে লক্ষ্য করি। কোনো স্থায়ী পদ বিলুপ্তির কারণে কোনো কর্মচারী ছাঁটাই হলে এবং ছাঁটাইয়ের পর যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় কমপক্ষে মর্যাদা সম্পন্ন বা নিম্ন বেতন গ্রেডের কোনো পদে নিয়োগ বা আত্মীকরণ না করা হলে, অথবা নিয়োগ বা আত্মীকরণের জন্য প্রস্তাব দেওয়া সত্ত্বেও কর্মচারী যদি উক্ত প্রস্তাব গ্রহণ না করে, তাহলে উক্ত কর্মচারীকে কৃত পেনশনযোগ্য চাকরির জন্য যে পেনশন দেওয়া হয় তাকেই ক্ষতিপূরণ পেনশন বলে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন কর্মকর্তা বা কর্মচারী বিশেষ করে কোনো একটা কারণে ওই প্রতিষ্ঠানটি বা ওই পদটি বিলুপ্তি হওয়ার কারণে তিনি ছাঁটাই হলেন, তো তাহলে তাকে ক্ষতিপূরণ হিসেবে পেনশন, তো তিনি যদি চাকরি কালের জন্য পেনশন যোগ্য হন তাহলে কিন্তু তিনি পেনশন পাবেন, তাই না? তবে এখানে একটি কথা আছে, ছাঁটাই হওয়ার পর বা উক্ত পদটি বিলুপ্ত হওয়ার পর তিনি নিম্ন গ্রেডের কোনো পদে অথবা বিশেষ করে আত্মীকরণের মাধ্যমে তাকে যদি প্রস্তাব দেওয়া হয় অন্য কোনো পদের জন্য, তিনি যদি প্রস্তাবে রাজি না হন, তাহলে তার কৃত সময়, চাকরিকালের সময়ের জন্য ক্ষতিপূরণ পেনশন পাবেন। যে পেনশনটা পাবেন সেটাই হচ্ছে ক্ষতিপূরণ পেনশন, তাই না? আচ্ছা, ক্ষতিপূরণ পেনশনের যে বিধিবিধান সেটি হচ্ছে, ক্ষতিপূরণ পেনশন সংক্রান্ত বিধিবিধান হচ্ছে সরকারি চাকরি আইন 2018-র বিধি 14-তে বলা আছে, আবার এই বিএসআর পার্ট 1-এও বলা আছে এই সম্পর্কে। এইখানে আরও বলেছে যে বাংলাদেশের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-র বিধি 13-তেও বলা হয়েছে। অর্থাৎ চাকরি আইনে বলেছে বিধি 14-তে, সরকারি চাকরি আইন 2018, আর সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-র বিধি 13-তেও কিন্তু এই ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে বলা হয়েছে, তাই না? ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে কিন্তু 3 জায়গায় বলেছে। বিএসআর পার্ট 1-এ সরকারি কর্মচারী সরকারি চাকরি আইন 2018-তে এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-তে বলা হয়েছে। আচ্ছা, তো এই ছিল ক্ষতিপূরণ
পেনশন সংক্রান্ত তথ্যাদি, যে কোথায় বলা হয়েছে এবং কি বলা হয়েছে সেই বিষয়টা। আচ্ছা, তো আর একটা প্রশ্ন আজকে, পারিবারিক পেনশন। এই প্রশ্নটি একবার এসেছিল পরীক্ষায়। পারিবারিক পেনশন একবার এই প্রশাসন ক্যাডারে এসেছিল 2023 সালে। এই প্রশ্নটি একটু আলোচনা করি আজকে। তাহলে পেনশন সংক্রান্ত 3টা প্রশ্ন। একটি হচ্ছে পেনশন সংক্রান্ত প্রশ্ন 3টা, একটা হচ্ছে পেনশন, পারিবারিক পেনশন এবং এই ক্ষতিপূরণ পেনশন। আরও পেনশন আছে কিন্তু বিভিন্ন ধরনের, কিন্তু ওইগুলি পরীক্ষায় খুব একটা আসেনি বলে আমি আলোচনা করব না। শুধুমাত্র এই 3টা আলোচনা করব। 3টাই পরীক্ষায় এসেছে, যেহেতু বিগত পরীক্ষাগুলোকে একবার না একবার এসেছে, তাই না? তো এখানে আরেকটা প্রশ্ন আসছে পরীক্ষায় আসার মধ্যে, সেটি হচ্ছে পারিবারিক পেনশন। পারিবারিক পেনশন, এই প্রশ্নটি একবার এসেছে বিগত পরীক্ষায়, প্রশাসন ক্যাডারে 2023-এ এসেছিল প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায়। পারিবারিক পেনশন, এটি আবার এই যে পেনশন সহজীকরণ আদেশ 2020 আছে না, ওইখানে বলা আছে পারিবারিক পেনশন সম্পর্কে। তাহলে এখানে লক্ষ্য করলাম পেনশন এবং ক্ষতিপূরণ পেনশন সম্পর্কে বিএসআরে বলা আছে, বিএসআর পার্ট একই, বাট পারিবারিক পেনশনটা কিন্তু এই পেনশন সহজীকরণ আদেশ 2020-এ বলা আছে পারিবারিক পেনশন সম্পর্কে। কি বলা আছে লক্ষ্য করি। এখানে বলেছে কোনো সরকারি কর্মচারী পেনশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাকরিকাল পূর্ণ হওয়ার পর চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে, অর্থাৎ মৃত্যুবরণ করলে পরবর্তী সময়ে পরিবার যে সাপোর্ট পায় সেটি হচ্ছে পারিবারিক পেনশন, তাই না? এখানে আরেকবার বলছি, আমি লক্ষ্য করি, কোনো সরকারি কর্মচারী পেনশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাকরিকাল পূর্ণ হওয়ার পর চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে উক্ত কর্মচারীর পরিবারের ভরণ পোষণের জন্য যে পেনশন দেওয়া হয়, যে মাসিক ভাতা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, তাকে পারিবারিক পেনশন বলে। এবং পারিবারিক পেনশনের এই যে এখানে বলেছে যে পরিবারের ভরণ পোষণ, তাহলে পরিবারের সদস্য কারা হবে সেই সম্পর্কেও এখানে বলা আছে। কর্মচারীর মৃত্যুতে পারিবারিক পেনশন প্রাপ্তির যোগ্য উত্তরাধিকারী মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমত পারিবারিক পেনশনের উদ্দেশ্যে পরিবার বলতে বোঝায় পুরুষ কর্মচারীর ক্ষেত্রে বিশেষ করে স্ত্রীগণ, সূত্রী বা স্ত্রীগণ, একাধিক স্ত্রী থাকলে একাধিক স্ত্রীর নাম কিন্তু আগে যিনি মারা যাবেন তিনি উল্লেখ করে যাবেন যে আমার এতটা স্ত্রী আছে, এরকম উল্লেখ করে যাবেন যদি থাকে আর কি। না উল্লেখ করে না গেলে কিন্তু যার নাম উল্লেখ করবেন সে কিন্তু পাবে না, বিষয়টি খেয়াল রাখতে হবে। সেজন্য স্ত্রীগণ বলতে বোঝাচ্ছে যাদের নাম ওই পেনশনের খাতায় লেখা থাকবে যে এইগুলো এই কটা আমার স্ত্রী। মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী, তাহলে পুরুষের স্ত্রী পাবে, পুরুষ যদি মারা যায় স্ত্রী পাবে বা স্ত্রীগণ পাবে, আর মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী পাবে। সরকারি কর্মচারীর সন্তান পাবে, সরকারি কর্মচারীর যদি সন্তান থাকে তিনিও পাবেন। কিন্তু সরকারি কর্মচারীর মৃত পুত্রের বিধবা স্ত্রী, স্ত্রীগণ বা সন্তানগণ। এখানে আরও বলেছে যে কর্মচারী যিনি মারা যাবেন তার পুত্রের যদি বিধবা স্ত্রী থাকে বা একাধিক স্ত্রী থাকে এবং সন্তান থাকেন, তারাও কিন্তু এই পেনশনের উত্তরাধিকারী, আংশিক যতটুকু উত্তরাধিকারী সেইভাবে পাবেন। এছাড়াও এর পাশাপাশি আরও বলা হয়েছে যে সরকারি কর্মচারীর পরিবারের সংজ্ঞায় কর্মচারীর নিম্নোক্ত নির্ভরশীল ব্যক্তিবর্গও অন্তর্ভুক্ত থাকবেন, অর্থাৎ পরিবারের মধ্যে নিচের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারাও অন্তর্ভুক্ত হবেন যদি থাকে আর কি। যেমন 18 বছর কম বয়সের যদি ভাই থাকে, কোনো ভাই যদি থাকে যে মারা গেছে, তার ভাই যদি থাকে এবং বয়স যদি 18 বছর কম হয়, অবিবাহিতা বা বিধবা বোন থাকে, পিতা এবং মাতা, অর্থাৎ এরা যদি ওই পরিবারের যিনি মারা গেছেন তার উপর নির্ভরশীল হয়, যেমন 18 বছর কম বয়সের ভাই, অবিবাহিতা বোন বা বিধবা বোন, এখানে কিন্তু বয়সের কথা বলেনি, বোনের ক্ষেত্রে পিতা এবং মাতা। এইখানে লাস্টে আরেকটা কথা বলেছে, সেটি হচ্ছে পারিবারিক পেনশন প্রাপ্তির ক্ষেত্রে অবিবাহিতা বিধবা বা তালাকপ্রাপ্তা কন্যার ক্ষেত্রে যে বিষয়টি বলা হয়েছে, মানে মেয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে
পেনশনারদের অবসর গ্রহণের তারিখ থেকে 15 বছর মেয়াদ পূর্তির কোনো সময়কাল অবশিষ্ট থাকলে, মানে যেদিন পেনশনে গেছে সেখান থেকে 15 বছরের মধ্যে এই সময়কালে যেটুকু অবশিষ্ট থাকবে, সেই আদেশের তারিখ হতে অবশিষ্ট সময়কালের জন্য তিনি বিশেষ করে 15 বছর পূর্তি পর্যন্ত পাবেন। এখানে যেমন বলা যায় যে একজন ব্যক্তি হয়তোবা পেনশনে ছিলেন, তিনি যেদিন পেনশনে গেছেন তার 10 বছর পর মারা গেলেন, তাহলে অবশিষ্ট 5 বছর পাবেন। সেজন্য বলা হয়েছে অবসর গ্রহণের সময় হতে 15 বছর পর্যন্ত, 15 বছর পূর্তির সময়কাল অবশিষ্ট যেটুকু থাকবে। এই ক্ষেত্রে কাদের সম্পর্কে বলা হয়েছে? অবিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্তা কন্যার ক্ষেত্রে বলা হয়েছে। তবে একটা কথা আছে, প্রতিবন্ধী সন্তান যদি হয় তাহলে আজীবন পাবেন, আর বিধবা স্ত্রীর ক্ষেত্রে আজীবন পাবেন। অর্থাৎ বিধবা স্ত্রী যিনি থাকবেন, তার স্ত্রী তিনিও আজীবন পাবেন, প্রতিবন্ধী সন্তান থাকলে তিনিও আজীবন পাবেন। কিন্তু অন্যান্য প্রতিবন্ধী সন্তান না, বা বিশেষ করে বিবেক জ্ঞান সম্পন্ন বিশেষ করে সন্তান যারা আছেন, তারা কি পাবেন? তারা এই 15 বছর বয়স পূর্তির পর্যন্ত যে সময়টুকু ওইটুকু পাবেন, মানে পেনশনের 15 বছর পর আর পাবেন না। কিন্তু ওই যে আজীবন পাবেন কারা? প্রতিবন্ধী সন্তান পাবেন, বিধবা স্ত্রী পাবেন। এইটাই বলা হয়েছে এই সন্তান সম্পর্কে। তো বিশেষ করে এই ছিল এই পেনশন সম্পর্কে 3টা প্রশ্ন পরীক্ষা আসার মতো: পারিবারিক পেনশন, ক্ষতিপূরণ পেনশন এবং পেনশন। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা।